আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় এর অনুশীলনী 1-এর 19 পৃষ্ঠার 11 থেকে 14 নম্বর অঙ্কগুলো সমাধান করব। তো দেখো 11 নম্বর প্রথমে বলছে প্রমাণ করো যে নম্বরে প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, এবং নম্বরে বলছে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল কী হবে, 8 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো এখানে অনুশীলনী 1-এর 11 নম্বর ক বলছে প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় পূর্ণ সংখ্যা। তো এটা আমরা প্রমাণ করব। দেখো প্রথমে সমাধান, মনে করি n একটি বিজোড় সংখ্যা। তাহলে ধরে নিলাম যে n একটি বিজোড় সংখ্যা, অথবা n সমান কী হবে 2x - 1। এখানে যেখানে x সমান কী হবে, x বিলংস z, অর্থাৎ x জেডের ভিতরে থাকবে। তাহলে জেডের ভিতরে কী থাকে 1 2 3 এভাবে স্বাভাবিক সংখ্যাগুলো থাকে। তো দেখো এখানে যদি n একটি বিজোড় সংখ্যা হয় আর x একটি স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে n সমান এটা বিজোড় সংখ্যাটা হবে। কেন? দেখো এখানে আমরা ধরে নিলাম যে x সমান এখানে 3 বা 4, যেটা ধরি একবার 3 ধরি একবার 4 ধরি। তো ধরি আমরা x সমান 3, তাহলে 2 × 3, তাহলে 23 সমান কত হলো, আর এখানে -1 আছে এখানে, তাহলে -1। তাহলে 2 আর 3 গুণ করলে হচ্ছে 3 2 6 -1 সমান কত হলো, এখানে 5 হলো। আবার যদি আমরা জোড় ধরি অর্থাৎ 4 ধরি, তাহলে এর মানটা আমরা ধরবো x এর মানটা 4, তাহলে 4 2 8, তাহলে 2 × 4 আর -1, তাহলে এখানে কত হচ্ছে 4 2 8 -1 সমান 7 হচ্ছে। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার সাথে 2 গুণ করলে সংখ্যাটি জোড় হয়, আর তার সাথে আবার 1 বিয়োগ করলে কি হয়, সংখ্যাটি বিজোড় হয়ে যায়। তাহলে n একটি বিজোড় সংখ্যা যেখানে x বিলংস z, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তাহলে এবার উভয় পক্ষে আমরা বর্গ করলাম, তাহলে n এর বর্গ করলে হয় কি n² - 2x - 1 এর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো যে a - b হোল স্কোয়ার সূত্র হলো, তাহলে a², 2x এর হোল স্কোয়ার হলো -2ab, 2 × a এর মান 2x আর b এর মান হচ্ছে 1 প্লাস b², 1 এর স্কোয়ার হলো। তাহলে এবার দেখো এখানে 2x এর স্কোয়ার করলে হচ্ছে 4, আর x মানে x², 4x² - 2 2 4 x প্লাস 1, তাহলে 4x। এখান থেকে যদি আমরা এই দুটোর থেকে যদি আমরা 4x কমন নিই, তাহলে এখান থেকে 4x কমন নিলে শুধু একটা x থাকবে, মাইনাস এখান থেকে 4x কমন নিলে 1 থাকবে, তাহলে এখানে +1 থাকলো। দেখো এখানে 4x × x - 1 একটি জোড় সংখ্যা, অর্থাৎ সংখ্যাটিকে 2 দ্বারা বিভাজ্য। তো দেখো জোড় আমরা কি করে বুঝবো, এখানে কত দ্বারা গুণ করা হয়েছে 4 দ্বারা। তো কোনো সংখ্যা যদি 4 দ্বারা গুণ করা হয়, তাহলে সংখ্যাটি কী হবে, অবশ্যই জোড় হবে। তো ধরি আমরা এখানে একটা বিজোড় সংখ্যা নিই, ধরলাম আমরা x এর মান 5, তাহলে x এর মান যদি এখানে 5 হয়, তাহলে দেখি যে এই সংখ্যাটা জোড় সংখ্যা হয় কিনা। তাহলে দেখো x এর মান হচ্ছে 5, তাহলে x 5 হচ্ছে 5 - 1 ইন্টু এখানে x এর মান কত, তাহলে এই দুটো আগে দেখি, 5 - 1 সমান এখানে 4 হলো, তাহলে এইটুকুর মান হলো আমাদের 4, আর এটা হচ্ছে যদি 5 হয় x এর মান, তাহলে 4 × 5 = 20, তাহলে এখানে গুণ হবে কত 20, তাহলে 4 × 20 = 80 হচ্ছে। তাহলে এটা কিন্তু অবশ্যই ঠিক একটা জোড় সংখ্যা। তো এখানে আমরা জোড় নিয়েও দেখতে পারি, তো এখানে 4 নিই, তাহলে 4 - 1 সমান 3 হলো, আর এখানে 3 4 12, তাহলে 3 12 36, তাহলে 36 কিন্তু জোড় সংখ্যা। তো আমরা এখানে যাই নেবো না কেন, সেটা কী হবে, একটা জোড় সংখ্যা, কারণ আমরা গুণ করতে হবে, আমাদের সংখ্যাটিকে 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই সংখ্যাটি এই যে 4x × x - 1 প্লাস 1, +1 বাদে এই যে সংখ্যাটি হলো, এই সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা। কিন্তু কোনো জোড় সংখ্যার সাথে 1 যদি 1 যোগ করা হয়, তাহলে সেটি কী হবে, অবশ্যই বিজোড় সংখ্যা হবে। তাহলে 4x × x - 1 এইটুকু হচ্ছে জোড় সংখ্যা, কিন্তু তার সাথে আবার 1 যোগ করতে হবে। তাহলে এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে এটা কী হবে, 21, একটা বিজোড় সংখ্যা হয়ে যাবে। আবার যদি এখানে আমরা 4 নিই, তাহলে 4 নিলে এখানে কত হচ্ছে, 4 থেকে 1 বিয়োগ করলে 3, আর এখানে 4 4 16, তাহলে 3 × 48 আর 1 49, তাহলে কিন্তু বিজোড় হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে 4x × x - 1 প্লাস 1, তাহলে এখানে যদি আমরা একটা মান 3 নিই, তাহলে এখানে থাকছে 4 × 3, আর এখানে হচ্ছে 3 - 1, এখানে +1, তাহলে এটা কত হচ্ছে 3 4, সরি এখানে 3 না, এখানে হবে 3 নিই, আমরা 4 নিব এবার, তাহলে এখানে 4 এখানে 4, তাহলে এটা হচ্ছে 4 4 16, আর এটা হচ্ছে 4 - 1 সমান 3, আর এটা হচ্ছে +1, তাহলে 3 16 এখানে 48, আর এটা হচ্ছে +1, তাহলে হচ্ছে কত 49। আমাদের এই অংশটা কিন্তু কি হচ্ছে, জোড় হচ্ছে, আর এইটা যোগ করার ফলে হচ্ছে কি বিজোড়, 1 যোগ করলে বিজোড় হয়ে যাচ্ছে। তাই আমরা বলতে পারি যে এখানে 4x × x - 1 জোড় সংখ্যা, অর্থাৎ সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য।
এবার বলছো দেখো যে আমরা জানি যে কোনো জোড় সংখ্যার সাথে এক যোগ করলে যোগফল কী হবে, একটি বিজোড় সংখ্যা হয়। তাহলে 4x ইন্টু এক্স মাইনাস 1 এটা ছিল জোড় সংখ্যা, যোগ এক সংখ্যাটি বিজোড় সংখ্যা। সুতরাং আমরা বলতে পারি যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এবার আমাদের খ নম্বরে বলছে দেখো যে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল একটি গুণফল 8 দ্বারা বিভাজ্য। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এক্ষেত্রে দেখো মনে করি দুইটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে কি হচ্ছে এখানে 2n এবং 2n প্লাস 2। তো আমরা এখানে n প্লাস 1 n প্লাস 2 নিতে পারতাম, তো এখন 2n প্লাস 1 নিলাম, কারণ আমাদের 8 দ্বারা যেটা বিভক্ত সেটা প্রমাণ করতে হবে। দেখো এখানে মনে করি দুইটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে 2n এবং 2n প্লাস 2। তো আমরা 2 নিয়েছি যেহেতু বলেছে জোড় সংখ্যা, তাই 2n আর 2n প্লাস 2 হচ্ছে পরবর্তী জোড় সংখ্যা। কারণ কি দেখো এখানে যদি আমরা শুধু n নিতাম তো n এর মান 1 2 3 হতে পারে, আর 2n নিলে কী হবে, যদি আমরা এখানে n এর মান নিই, এখানে আসি, n এর মান এখানে আমরা 2 নেব বা 3 নেব বিজোড়, তাহলে 2 ইন্টু 3, তাহলে কথা হচ্ছে এখানে 6। তাহলে এটা কিন্তু হচ্ছে জোড় সংখ্যা হচ্ছে এবং সেটা হচ্ছে 6, আর তার সাথে পরবর্তী সংখ্যা তার সাথে 2 যোগ হবে, তাহলে হচ্ছে 8। তাহলে প্রথম হচ্ছে 6 তারপর 8, তাহলে এই দুটার সংখ্যা কী হলো, জোড় সংখ্যা। n এর মান আমরা যা ধরি এখানে কী আসবে, জোড় আসবে, এবং এখানেও তার সাথে 2 যোগ করলেও জোড় আসবে। তো এখন দেখো বলছে যেখানে n একটি স্বাভাবিক সংখ্যা এবং n বিলংস n, অর্থাৎ এই nটা n এর বড় নেমে থাকবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ভিতরে থাকবে, 1 2 3 এভাবে থাকবে। এবার বলছে দেখো এদের গুণফল। তো এবার কি করব, এই দুটো সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে দেখো এখানে লিখলাম এদের গুণফল। তো এদের গুণফল কি হচ্ছে, 2n একটা জোড় সংখ্যা আর 2n প্লাস 2 আরেকটা জোড় সংখ্যা। তাহলে গুণ করলে কী হবে, 2n আর 2n, তাহলে 2 2 4 nn স্কোয়ার, তাহলে 4n স্কোয়ার প্লাস 2 2 4 আর n, তাহলে 4n। এখান থেকে যদি আমরা 4n কমন নিই, তাহলে 4n কমন লিখে থাকছে এখানে শুধু একটা n থাকবে, প্লাস এখানে 1 থাকবে। এবার দেখো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে n বিলংস n এর জন্য n ও n প্লাস 1 কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে n যদি একটা যে কোনো সংখ্যা 3 হয় বা 4 হয়, তাহলে n প্লাস 1 কী হবে, n প্লাস 1 হচ্ছে 5 হবে। যদি n সমান 6 হয় তাহলে n প্লাস 1 কী হবে, 7 হবে। তাহলে এটা কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে এবার বলছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ফলে n ইন্টু n প্লাস 1 একটি জোড় সংখ্যা। তাহলে দেখো n আর n প্লাস 1 এটা কী হবে, n ইন্টু n প্লাস 1, অর্থাৎ একটা বিজোড় একটা জোড় সংখ্যা। কারণ কি এখানে যদি n যদি 4 হয় তাহলে n প্লাস 1 সমান কী হবে, 5, অর্থাৎ 4 5 20, এটা কিন্তু জোড় সংখ্যা। আবার n যদি 5 হয় তাহলে n প্লাস 1 কী হবে, 6 হবে, তাহলে 5 6 30। তাহলে একটা জোড় একটা বিজোড়, একটা জোড় একটা বিজোড় সংখ্যার গুণফল কিন্তু অবশ্যই কী হবে, একটা জোড় সংখ্যা হবে। তাই বলছে দেখো এখানে যেখানে n বিলংস n এর জন্য n ও n প্লাস 1 ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ফলে n ইন্টু n প্লাস 1 একটি জোড় সংখ্যা। তাহলে এটা কী হবে, এই যে n আর n প্লাস 1 গুণ করলে অবশ্যই জোড় সংখ্যা হবে, যা 2 দ্বারা বিভাজ্য। আর আমরা জানি যে জোড় সংখ্যা কি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। সুতরাং 4n ইন্টু 1 প্লাস n প্লাস 1 রাশিটি 4 গুণ 2 বা 8 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এই যে n ইন্টু n প্লাস 1 সংখ্যাটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এখানে যে সংখ্যাটি আছে তার সাথে যদি 4 গুণ করা হয়, অর্থাৎ এই সংখ্যাটার সাথে যদি 4 দ্বারা গুণ করা হয়, এই সংখ্যাটা যদি 4 দ্বারা গুণ করা হয়, তাহলে সংখ্যাটি কি অবশ্যই এখানে 8 দ্বারা বিভাজিত হবে। কারণ দেখো এখানে এটা ধরি আমরা যে n সমান 4 আর n প্লাস 1 সমান হচ্ছে 5, তাহলে 4 5 20 হচ্ছে, এই সংখ্যাটা আমার হচ্ছে 20। তো তার সাথে যদি আমরা 4 গুণ করি, তাহলে এখানে দেখো নিচে লিখি আমরা, এখানে আমরা ধরলাম যে n সমান 4, তাহলে n প্লাস 1 সমান হচ্ছে 5। তাহলে n ইন্টু n প্লাস 1 সমান কত হচ্ছে, এখানে 4 5 20 হচ্ছে এখানে। তাহলে এইটার সাথে আমরা 4 গুণ করি, তাহলে এখানে 4 আবার গুণ দেবো, তাহলে এটার সাথে 4 গুণ হবে, তাহলে কত হচ্ছে এখানে 4 2 8, তাহলে 80 হচ্ছে। এবার দেখো যে এই n ইন্টু n প্লাস 1 সংখ্যাটা 2 দ্বারা বিভাজিত ছিল, তাহলে তার সাথে যখন আমরা 4 গুণ করলাম এখানে, তাহলে এই সংখ্যাটা দেখো অবশ্যই কী হবে, এটা 8 দ্বারা বিভাজিত হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং 4n ইন্টু n প্লাস 1 রাশিটি 4 ইন্টু 2 বা 8 দ্বারা বিভাজ্য। অতএব দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। এরপর আমাদের 12 দাগ আছে, দেখা বলছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে আমাদের প্রথমে ক নং আছে 1/6।
তাহলে আমরা 6 দ্বারা 1কে ভাগ দেবো, তো তাহলে 6 কিন্তু 1-এর ভিতরে যায় না, সেক্ষেত্রে এখানে একটা শূন্য নেব এবং এখানে 0.0 নেব। তাহলে 6 10-এর ভিতরে কয়বার যাবে, একবার যাবে, 6 1-কে 6, তাহলে এখন কত হচ্ছে 4। তাহলে আরেকটা শূন্য নেব, 40 হলো, 6-এর ভিতরে কয়বার যাবে, 5 × 30 6 × 36, তাহলে দেখো একইভাবে 4 হলো। আবার একটা শূন্য নেব, 6 বার যাবে 6 × 36, দেখো বিয়োগ করলে আবার 4, এভাবে আমরা আমাদের এভাবে চলতেই থাকবে। তাহলে 0.16666 এভাবে চলতেই থাকবে। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, অতএব নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ লিখতে হবে, অতএব নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ সমান কত লিখতে হবে, 0.16 এর মাথায় পৌনঃপুনিক, যেহেতু আমাদের প্রতিবার 6 6 করে থাকবে সেহেতু আমরা 6-এর মাথায় একটা পৌনঃপুনিক দিয়ে দেবো। এবার সেই খনঙে, দেখো খনঙে আছে 7/11, তাহলে 11 দ্বারা 7কে ভাগ, তাহলে এখানে কী করতে হবে, 11 7-এর ভিতরে যায় না, একটা শূন্য নিতে হবে, এখানে 0.0 বসলো, কয়বার যাবে, 6 বার, 6 11 66, 4 হলো, তাহলে একটা শূন্য নিলাম, তো কয়বার যাবে এবার, 11 2 32 3 11 33 হলো এখানে, তাহলে বিকল্প কত হচ্ছে 7, তাহলে আবার একটা শূন্য আসবে, তাহলে দেখো আবার 6 বার যাবে, 6 11 66, তাহলে এখানে কত হলো 4, তাহলে আবার একটা শূন্য নেব, তাহলে কত হচ্ছে এখানে 3 11 33, তাহলে এখানে আবার 7 আসছে বিয়োগ করলে, দেখো 6 3 6 3 6 3 এভাবে চলতেই থাকবে এটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ সমান 0.63, তাহলে দুটোর মাথায় এখানে পৌনঃপুনিক, যেহেতু দুইটা বারবার রিপিট হয়েছে কি 6 3 6 3 6 3 এভাবে চলে আসছে, এবার আমরা দুটোর মাথায় পৌনঃপুনিক দিয়ে দেবো, তাহলে এটা সম্পূর্ণ হলো। এবার আমরা গ নম্বরটা দেখি। তো গ আর ঘ নম্বর দেখো, এখানে আমাদের বলেছে 3/2/9, তাহলে 3 নং 27 আর 2 29, 29/9 হলো। তাহলে এখানে দেখো এবার 9 দিয়ে 29কে ভাগ দিতে হবে, তাহলে 9 দিয়ে 29কে ভাগ দিলে দেখো 3 নং 27 যায়, 27 3 বার যায়, 3 নং 27, তাহলে 27 আর 2 9, তাহলে এখানে 2 হবে, 2 হলো, 27 আর 2 9, এখানে 0, তাহলে এখানে দেখো, তাহলে দেখো এখানে এটা একটু ভুল হয়েছে, তাহলে তাহলে এখানে আমরা আবার করি এটা, তাহলে 9 দিয়ে ভাগ যাবে কাকে, 29কে ভাগ দিতে হবে, তাহলে এখানে 3 নং 27 হবে, তাহলে এখানে হচ্ছে 2 আর একটা শূন্য নিই, তাহলে দেখো এবার দশমিক নিলাম, শূন্য নিলাম, এখানে দশমিক বসলো, এরপরে 2 বার যাবে, 9 2 18, আবার বিয়োগ করলে 2 শূন্য হলো, শূন্য নিলাম, এরপর আবার 9 2 18, তাহলে এখানে কত হচ্ছে 2, তাহলে আবার দেখো শূন্য নিলে 2 বার যাবে, 9 2 18, বিয়োগ করলে থাকবে 2, তাহলে এভাবে 3.222 এভাবে চলতেই থাকবে। তাহলে এখানে লিখতে পারি অতএব নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ 3. এখানে 222, অর্থাৎ এখান থেকে 3.2 এর মাথায় পৌনঃপুনিক, একটা মাথায় পৌনঃপুনিক দিয়ে দিলাম, শেষ। এরপরটা দেখো ঘ নম্বরে 3/8/15, তাহলে 3 15 45 আর 8 53, 53/15, তাহলে 15 দিয়ে 53কে ভাগ দিতে হবে, তাহলে এখানে 15 দিয়ে 53কে ভাগ দিলে 3 15 45 হলো, বিয়োগ করলে 8, এরপরে দেখো 8-এর ভিতরে 15 যায় না, তাই শূন্য নিলাম, আর শূন্য নিলে এখানে দশমিক বসলো, 5 15 75 হলো, বিয়োগ করলে 5, এখানে থাকলো 0 নিলাম একটা, 3 15 45, বিয়োগ করলে আবার 5, শূন্য নিলাম, 3 15 45 5, তাহলে এভাবে 3.53333 এভাবে চলতেই থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে উত্তর সমান নির্ণেয় দশমিক আবৃত দশমিক ভগ্নাংশ হবে 3.53333 সমান 3.53 এর মাথায় একটা পৌনঃপুনিক হলো। এবার আমাদের বলছে দেখো যে 13 নম্বরে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, এখানে আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে দেখো আবৃত দশমিক ভগ্নাংশ 0.2 এর মাথায় পৌনঃপুনিক। তো এখান থেকে আমাদের দুইটা নিয়ম ছিল, তো আমরা যে সহজ নিয়মটা আছে সেটা নিয়মে করব। দেখো এখানে নিয়মটা ছিল যে সম্পূর্ণ সংখ্যাটা পৌনঃপুনিক আর দশমিক বাদে সম্পূর্ণ সংখ্যাটা আমাদের লিখতে হবে। তো দেখো দশমিক আর পৌনঃপুনিক বাদে সম্পূর্ণ সংখ্যাটা আছে 2, এর থেকে
আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। কোনটা বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে এই পৌনঃপুনিক আর দশমিকের মধ্যে যে অনাবৃত সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তো দেখো এখানে পৌনঃপুনিক আর অনাবৃত সংখ্যার মাঝে কোনো সংখ্যা নেই, এই জন্য আমরা বিয়োগ করেছি কি 0। আর নিচে হবে যে কটা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক আছে সেই কটা সংখ্যা, আর যে কটা সংখ্যা অনাবৃত থাকবে সেই কটা 0, কিন্তু এখানে কোনো 0 নেই, এই জন্য আমরা কী করলাম, এখানে কোনো সংখ্যাই দিলাম না বা 0 দিলাম না, কোনো 0 দিলাম না। তাহলে এখানে 2/9, তাহলে নিম্ন ভগ্নাংশ হচ্ছে এখানে 2/9। দেখো এখানে বিয়োগ করতে হবে আমাদের যে পৌনঃপুনিক আর দশমিক বাদে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো। তাহলে পৌনঃপুনিক আছে দুইটার মাথায়, এখানে পৌনঃপুনিক বাদে কোনো সংখ্যা নেই, তো এই পাশের যে সংখ্যা থাকবে সেটাও আমাদের বিয়োগ করতে হবে। তো এখানে কোনো পৌনঃপুনিক বাদে কোনো সংখ্যা নেই, তাই আমরা 0 বিয়োগ করেছি। আর এখানে 9 বসছে, একটার মাথায় পৌনঃপুনিক আছে তাই একটা 9, আর দশমিক আর পৌনঃপুনিকের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে অনাবৃত সেই সংখ্যাগুলো এখানে 0 হিসেবে বসবে। তাহলে এখানে আমাদের 2/9 হলো। তো খ নঙে দেখো, এখানে খ নঙে আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে 0.35, 3 মাথায় পৌনঃপুনিক, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা বসলো, দশমিক বাদে দশমিক পৌনঃপুনিক বাদে সম্পূর্ণ সংখ্যাটা বসলো, বিয়োগ। দেখো এই পৌনঃপুনিক বাদে কোনো অনাবৃত সংখ্যা এখানে নেই, তাই এখানে কি হলো, 0 বসলো। আর নিচে দুটো মাথায় পৌনঃপুনিক সংখ্যা আছে, তাই নিচে দুটো 9 বসলো, তাহলে এখানে 35/99 হলো। অতএব নির্ণেয় সাধারণ ভগ্নাংশ 35/99। এরপর আসি গ নঙে, দেখা আছে 0.13 মাথায় পৌনঃপুনিক। তো এখানে দেখো যে আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া হচ্ছে 0.13 মাথায় পৌনঃপুনিক, এখান থেকে 13 থেকে বিয়োগ 1, কেন বিয়োগ, পৌনঃপুনিক বাদে যে সংখ্যা থাকবে সামনে সবগুলোই এখানে বিয়োগ হয়ে যাবে। আর এখানে পৌনঃপুনিক আছে একটা মাথায়, তাই একটা 9, আর পৌনঃপুনিক আর দশমিকের মধ্যে একটা সংখ্যা অনাবৃত আছে তাই একটা 0 বসলো। তাহলে দেখো এখান থেকে বিয়োগ করলে 12, আর এখানে 90 হচ্ছে। তো এখানে যদি আমরা একে 6 দ্বারা গুণ করি, কাটি, তাহলে 6 2 × 12, আর এখানে হচ্ছে 6 15 90, তাহলে এখানে উপরে থাকছে 2 আর নিচে 15। অতএব নির্ণেয় সাধারণ ভগ্নাংশ 2/15 হলো। এবার আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারে দেখো আছে 3.78 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে এখান থেকে পৌনঃপুনিক আর দশমিক বাদে সম্পূর্ণ সংখ্যাটা লিখে ফেললাম, বিয়োগ এই পৌনঃপুনিক আর দশমিক এ বাদে এই সংখ্যা বাদে যে সংখ্যাগুলো আছে সামনে, পৌনঃপুনিক বাদে যে সংখ্যাগুলো থাকবে সামনে সবগুলো সংখ্যা এখান থেকে কী হবে, বিয়োগ হবে। তাহলে এখানে 37 আছে পৌনঃপুনিক বাদে, তাহলে 37 বিয়োগ হয়ে গেল। এরপরে একটা মাথায় পৌনঃপুনিক আছে একটা 9, আর পৌনঃপুনিক আর দশমিকের মধ্যে একটা সংখ্যা আছে তাই একটা 0 বসলো। তাহলে এখান থেকে 378 থেকে 37 বিয়োগ করলে থাকছে 341, আর নিচে 90। তাহলে এখানে দেখো 90 দ্বারা যদি আমরা 341 ভাগ করি, তাহলে এখানে 90 ভাগ 341, তাহলে এখানে প্রথমে 3 বার যাবে, 3 নং 27, 270 হলো, বিয়োগ করলে হচ্ছে 1, 27 7 হলো 14, হাতে 1 3 3 0। তাহলে এখানে এবার 0 নিলাম, এখানে দশমিক, তাহলে এবার কয়বার যাবে দেখো, তো এখানে সরি যাচ্ছে না, দশমিকে না, তাহলে এখান থেকে হচ্ছে কি 3×71/90, তো আমাদের সেই 3×71/90 কিন্তু হয়ে গেল এখানে। এবার আসি উঙ্গ নম্বরে। দেখো উঙ্গ নম্বরে বলছে 6.2309, তাহলে এখানে 3টের মাথায় পৌনঃপুনিক আছে, তো পৌনঃপুনিক আর দশমিক বাদে সম্পূর্ণ সংখ্যাটা আমরা লিখে ফেললাম। এবার এই পৌনঃপুনিক বাদে সামনের সংখ্যা আছে 62, আমরা বিয়োগ করে দিলাম। আর পৌনঃপুনিক আছে 1 2 3টের মাথায়, তাহলে 1 2 3টের মাথায় পৌনঃপুনিক বসলো, এবং পৌনঃপুনিক আর দশমিকের মধ্যে সংখ্যা আছে একটা, তাই আমাদের একটা 0 হলো, এখানে কিন্তু একটা 0 হবে, এটা বিয়োগ করলে হচ্ছে 6 2 2 4 7, আর এখানে 3টে 9 0। তাহলে এখানে দেখো আমরা যদি 3 দিয়ে কাটি, একে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 2 0 7 4 9, দেখি এখানে ভাগ, এখানে 3 দ্বারা ভাগ, এখানেও ভাগ 3 দ্বারা, তাহলে এখানে হচ্ছে দেখো 2 0 7 4 9, আর এখানে হচ্ছে 3 3 3 0। তাহলে এখান থেকে এবার যদি আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে এটা হবে 3 3 3 0, এটা দিয়ে ভাগ করতে হবে কাকে, 20 7 4 9। তো প্রথমে দেখো 6 বার দিয়েছে, 6 বার দিলে 6 0 এখানে 0, 3 6 18 8 হাতে 1, 3 6 18 8 হাতে 1, 3 6 18 আর হাতে 1, তাহলে 19। দেখো 6 0 0, 3 6 18 8 হাতে 1,
3 × 8 = 19, 19-এ 9 হাতে 1 থাকে, 3 × 8 = 19। তাহলে এবার দেখো এখানে বিয়োগ করলে হচ্ছে 9। এরপর দেখো 8 আর কত হলো 14, 8 আর 6 হলো 14, হাতে 1, 10, 10 আর 7 হলে 17, হাতে 1, 10, 10 থেকে 0, হাতে 1, 2, 2, 0। এখানে বসে না, তাহলে হচ্ছে 6 পূর্ণ 769/3, 3, 3, 0। এই যেটা আমরা এখানে লিখলাম। তাহলে অতএব নির্ণয় সাধারণ ভগ্নাংশটি হচ্ছে 6 পূর্ণ 769/3, 3, 3, 3, 0। তো দেখো এবার আসি আমরা 14 নম্বর অঙ্কে। 14 নম্বর বলছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এখানে প্রথমে আছে 2.23 মাত্রায় পৌনঃপুনিক, আর এখানে 5.235 এর মাথায় পৌনঃপুনিক। সমাধান দেখো এখানে 2.23 পৌনঃপুনিক ও এই আবৃত দশমিক ভগ্নাংশ দুইটিতে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 ও 1। এখানে দেখো অনাবৃত অঙ্ক আছে একটা, এখানে আছে একটা, এবং আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1, 2 ও 1, 2। দেখো আবৃত অঙ্ক সংখ্যা এখানে কয়টা আছে, এই যে এখানে একটা আবৃত আছে, এখানে দুইটা আবৃত আছে, তাই বলছে যে 1 ও 2 এর লসাগু হচ্ছে 2, এই 1 আর এই 2 এর লসাগু 2। তাই সদৃশ আবৃত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিকে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে কয়টি, একটি, এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে কয়টা, দুইটা। আর দশমিকের বাম পাশে যে পূর্ণ সংখ্যা থাকে সেখানে কোনো পরিবর্তন আসবে না। তাহলে পরিবর্তন আসবে দুইটা জায়গায়, একটা হচ্ছে এখানে আবৃত সংখ্যা যে কয়টা থাকবে, যে কয়টা ভগ্নাংশ, এখানে 3টা ভগ্নাংশ থাকে, 3টা নিতে হবে, 4টা থাকলে 4টা। তাহলে আবৃত যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর অঙ্ক সংখ্যা, অর্থাৎ এখানে একটা আবৃত আছে, এখানে দুইটা আবৃত আছে, তাহলে 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, সেই 2টা করে আবৃত সংখ্যা থাকবে। এবং এখানে আছে অনাবৃত আছে একটা, এখানে অনাবৃত আছে একটা, সেই 1 আর 1 এর লসাগু তো আমরা 1 জানি, তো সেই আবৃত সংখ্যা দেওয়ার সংখ্যার অঙ্ক সংখ্যার লসাগু হবে আবৃত সংখ্যা। দেখো তাহলে এখানে আবৃত সংখ্যা হবে একটা, একটা লসাগু একটা, আর একটা, দুইটা, তাহলে 1 আর 2, 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, তাহলে আবৃত সংখ্যা হবে 2টা করে, আর অনাবৃত সংখ্যা হবে 1 আর 1 এর লসাগু 1। তাই দেখো এখানে লিখছি আমরা যে তাই সদৃশ আবৃত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিকে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 1 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। তাহলে দেখো 2.23 সমান, এখানে আমরা 2.23, তাহলে 3 মাথায় পৌনঃপুনিক একটা করে বাড়াতে হবে, তাহলে 2.2333 এভাবে বাড়াতে পারবো। কিন্তু আমাদের আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টা, অনাবৃত হবে একটা, তাহলে অনাবৃত আমাদের একটা আছে, আর আবৃত আমরা একটা ছিল আরেকটা নিয়ে নিলাম, তাহলে 3 মাথায় পৌনঃপুনিক বসলো, যেহেতু আমাদের আবৃত সংখ্যা বলবে 2টা। এবং 5.235 সমান, দেখো এখানে সবই ঠিক আছে, এখানে আমাদের কিছু নেওয়া লাগছে না, তাহলে এখানে 5.235 বসলো। তাহলে অতএব নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ সমূহ হচ্ছে 2.233 এর মাথায় পৌনঃপুনিক এবং 5.235 এর মাথায় পৌনঃপুনিক বসলো। এবার দেখো খ নম্বর, তাহলে এখানে সংক্ষেপে লেখা হয়েছে, তাহলে সংখ্যা দুটি আছে কি কি, 7.26 এর মাথায় পৌনঃপুনিক আর 4.237 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে এখান থেকে আমি বলতে পারি এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টা। কেন, এখানে একটা অনাবৃত আছে, এখানে 2টা অনাবৃত আছে, তাহলে 1 আর 2, তাহলে 1 আর 2 এর লসাগু কত, 2, তাই অনাবৃত হবে 2টা, এবং আবৃত হবে, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটা, কারণ কি এখানে আছে একটা, এখানে আছে একটা, 1 আর 1 এর লসাগু হচ্ছে 1। তাহলে দেখো এখানে 7.26 সমান আমরা লিখতে পারি 7.266, এখানে 6 এর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে 6 একটা করে বাড়বে, তাহলে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কয়টা, একটা, তাহলে এটা কিন্তু পৌনঃপুনিক হবে না, আর অনাবৃত হবে 2টা। দেখো অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2, আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1, তাহলে এখানে হলো 26 আর 6 এর মাথায় পৌনঃপুনিক, আর এটা আমাদের যা ছিল তাই বসে গেল। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ সমূহ 7.266 এর মাথায় পৌনঃপুনিক এবং 4.237 এর মাথায় পৌনঃপুনিক। ঠিক একইভাবে দেখো গ নম্বর 5.7, 8.34 এবং 6.245 আছে। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 0। দেখো এখানে কোনো অনাবৃত অঙ্ক নেই, কোনোটাই কোনো অনাবৃত অঙ্ক নেই, তাই 0 হবে। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, এখানে আছে একটা, এখানে আছে 2টা, এখানে আছে 3টা, তাহলে 1, 2, 3 এর লসাগু, তাহলে কত হলো এখানে 6। তাহলে আবৃত হবে 6টা আর অনাবৃত হবে 0টা, তাহলে 5.7, তাহলে 5.7 হবে কয়টা, 6টা, 1, 2, 3, 4, 5, 6 এর মাথায় পৌনঃপুনিক, এর মাথায় পৌনঃপুনিক। এবার আসি 8.34, তাহলে 8.3434, এখানে কিন্তু 6টা হয়েছে, তাহলে 3 মাথায় পৌনঃপুনিক, এখানে 4 এর মাথায় পৌনঃপুনিক। আর
6.245, তাহলে এখানে 3টা করে আসলো, তাহলে 2টা করে আসলো, সরি 245 তাহলে এখানে 1 2 3 4 5 6 6টা করে হলো। আর আবৃত আছে 0টা, তাহলে আমি বলতে পারি অতএব নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ সমূহ 5.7 আছে 6টা, 34 আছে 6টা, 6.245 আছে মোট 6টা। তো ঘ নাম্বার দেখো ঠিক একইভাবে করা হয়েছে, এখানে আছে 12.32, 2.19 আর 4.3256, তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টা, 1টা আর 2টা, 2, তাহলে 2টা হবে, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 2 এর লসাগু 1 আর 2, দেখো আবৃত আছে এখানে 1টা আর এখানে আছে 2টা, তাহলে 1 আর 2 এর লসাগু হচ্ছে 2। তো দেখো এখানে একটা জিনিস আমাদের ভুল তথ্য দেওয়া হয়ে গেছে, সেটা হচ্ছে অনাবৃত অংশ সংখ্যা যেখানে বেশি থাকবে সেই কটা আমাদের অনাবৃত নিতে হবে। তো এখানে অনাবৃত আছে 2টা সর্বোচ্চ, এখানে আছে 1টা, এখানে আছে 2টা, তাহলে অনাবৃত আমাদের 2টা করে আসবে। যেখানে অনাবৃত সর্বোচ্চ থাকবে আমাদের সেই সর্বোচ্চ সংখ্যক অনাবৃত সংখ্যা নিতে হবে। এটা অনাবৃত সংখ্যার ক্ষেত্রে লসাগু নয়, লসাগু কার্যকর হবে শুধুমাত্র আবৃত সংখ্যার ক্ষেত্রে। তাহলে এখানে 1টা আবৃত সংখ্যা আছে, এখানে 2টা আবৃত সংখ্যা আছে, তাহলে 2 1 2, এর লসাগু হচ্ছে 2, তাই আবৃত সংখ্যা থাকবে 2টা। তাহলে দেখো এখানে 12.32 বা 12.32 সমান কত হচ্ছে, এখানে দেখো লসাগু করতে হবে, তাহলে উভয় ক্ষেত্রে আমাদের কী করতে হবে, লসাগু করতে হবে। আবৃত এবং অনাবৃত আমরা দেখে এসেছি যে কনং থেকে আবৃত এবং অনাবৃত উভয় পক্ষের ক্ষেত্রে আমাদের লসাগু করতে হবে। তাহলে এখানে দেখো আছে 12.32, তাহলে 12.32, এবার দেখো এখানে আমাদের অনাবৃত নিয়ে আসতে হবে, আবৃত নিয়ে আসতে হবে 2টো, তাহলে এখানে কিন্তু আমাদের কোনো পৌনঃপুনিক নেই যে আমরা বাড়াবো কী করে, তাহলে আমাদের 0 0 নিয়ে আসতে হবে। যেহেতু এখানে কোনো পৌনঃপুনিক নেই সেহেতু আমাদের কী করতে হবে, 0 0 মাথা দিয়ে এখানে পৌনঃপুনিক দিতে হবে। আর 2.19 আর 2.1999, 3টা নিয়ে আসলাম 9, পরে 2টা নিয়ে আসলাম, তাহলে এখানে 9 এর মাথা পৌনঃপুনিক, এখানে 9 এর মাথা পৌনঃপুনিক, আমরা বাড়াতে পারবো শুধুমাত্র 9, যেহেতু 9 এর মাথায় পৌনঃপুনিক আছে তাই আমরা 9 বাড়াতে পারবো। আর এখানে 4.3256, এখানে আমাদের ঠিকই আছে, এটা আমাদের কিছু করা লাগবে না। তাহলে অতএব নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ সমূহ হচ্ছে 12.32 00 এর মাথায় পৌনঃপুনিক, 2.1999 এর মাথায় পৌনঃপুনিক এবং 4.3256 এর মাথায় পৌনঃপুনিক হলো। তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।